রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জুলাই আমাদের অহংকার, এই জুলাই আমাদেরকে কথা বলার স্বাধীনতা দিয়েছে, এই জুলাই আমাদেরকে আজ খোলা ময়দানে সমাবেশ করার অধিকার দিয়েছে। কিন্তু আমরা শুধু সমাবেশ আর কথা বলার জন্যই সেদিন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি নাই। সেদিন আমাদের শ্রমিক ভাইয়েরা আত্মাহুতি দেয় নাই। তারা সেদিন আমরা যেটা চেয়েছিলাম সেটা ছিল একটি বৈষম্য মুক্ত, একটি ন্যায্য মজুরির জন্য, একটি সম্মানজনক মজুরির জন্য আমরা সেদিন আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, আমাদের ভাইরা জীবন দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য 2 বছর পার হয়ে যাওয়ার পরেও আজকে আমাদের সেই বৈষম্য এখনো দূর হয়নি। আমাদের পে কমিশন দেওয়ার কথা বলে দীর্ঘদিন ঝুলে রাখা হয়েছে, পে কমিশনের গেজেট প্রকাশ করা হয়নি, মজুরি কমিশন দেওয়া হয়নি। তাই অনতিবিলম্বে আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি তুলতে চাই, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, অন্যথায় আবার জুলাইয়ের মতো সংগ্রাম করে এই শ্রমিকরা তাদের দাবি আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আখতারুজ্জামান ভাইকে এখন বক্তব্য রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা লক্ষ্য করেছি বর্তমান সরকার জুলাই সনদের উপরে একত্রতা পোষণ করে গণভোটের পক্ষে ক্যাম্পেইন করে এই ক্ষমতার মসনদে বসেছিল। কিন্তু ক্ষমতার মসনদে বসার পরে তারা ক্ষমতা তাদেরকে এমনইভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দিয়েছে, তারা জুলাই সনদ এবং জনগণের গণরায়কে প্রত্যাখ্যান করেছে। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জনগণ আপনাদের পালস বুঝে আপনারা নতুন প্যাসিজম এবং পেশি শক্তি, নতুন করে মানুষের প্রতি জুলুম নির্যাতন, নতুনভাবে আবার পেশিবাদকে মানুষের উপরে চাপিয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন। আজকে জুলাই সনদ জনগণের গণরায়ের বিপক্ষে আপনারা কি জন্য দাঁড়িয়েছেন এটা জনগণ ভালোভাবেই জানে। আপনারা যে দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসী, অপনীতি এবং দেশের বাজেটকে 80 থেকে 90% কুক্ষিগত করার যেই রেওয়াজ বিগত দিনে চালু ছিল, সেই রেওয়াজকেই আপনারা প্রতিষ্ঠিত করতে চান। কারণ জুলাই সনদ এবং গণরায় যদি বাস্তবায়ন হয়, বিচার বিভাগ স্বাধীন হবে, কারো প্রতি অন্যায়, জুলুম, নির্যাতন
যারা জেগে উঠেছেন, আপনাদের এই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করা হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিটি মানুষকে সাথে নিয়ে আপনার এই অন্যায়ের কার্যক্রমের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলে গণরায় এবং জুলাই সনদ বাস্তবায়ন করে ছাড়বে ইনশাআল্লাহ। সকলকে সে আন্দোলনে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সভাপতি জনাব মহিবুল্লাহ ভাইকে। এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা দক্ষিণের সংগ্রামী সভাপতি, সহকারী সেক্রেটারি জনাব আব্দুস সালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশে উপস্থিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি জননেতা অ্যাডভোকেট আতিকুর রহমান, উপস্থিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতিবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষ উপলক্ষে আজকের এই সমাবেশে আমরা জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যাতে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন। যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে যাতে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ দান করেন। আমরা বিগত 17 বছর ফ্যাসিস্টদেরকে দেখেছি, জনগণ যখনই কোনো দাবি উত্থাপন করেছে তখন জনগণকে সংবিধান দেখানো হয়েছে। আজকেও একইভাবে বর্তমান সরকার জনগণের যখন দাবি করা হয়, বাংলাদেশের সর্বমন্ত্রী উনি সংবিধানের ধারা বলেন, আপনারাও কোনো ধারা দিয়া সংবিধান দিয়া ক্ষমতায় আসেন নাই, জুলাই আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। সুতরাং জুলাই আন্দোলনের রক্তের সাথে বেইমানি করবেন না। আমরা বিশ্বাস করি শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে আগামী দিনে সকল আন্দোলন সফল হবে। আমি আপনাদেরকে বলবো, শ্রমিকদের অনেক তো কার্ড দেন, একটা শ্রমিক কার্ড দেন, যারা শ্রমিকরা ন্যায্য অধিকার পায়, ন্যায্য মূল্যে খাবার কিনতে পারে। আমরা বলবো আমলিক ছাত্র শ্রমিক লীগ ছিল 17 বছর সকল জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, সকল সরকারি প্রতিষ্ঠানে দলবাজি করেছে, কোনো ধরনের কারো অধিকার দেয় নাই। আপনারা একইভাবে হাঁটছেন, আপনারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, সরকারি প্রতিষ্ঠান ভাবেকে এককভাবে আপনারা দখল করে রেখেছেন। অন্য কোনো সংগঠনকে তাদের অধিকার আদায় দিচ্ছেন না। আমরা বলবো শ্রমিক লীগের যেমন অস্তিত্ব নাই, আপনারাও শ্রমিক দল এই ভূমিকা পালন করলে সামনে আপনাদের একই অবস্থা হবে। আমরা বলবো জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এদেশের মানুষ থেমে যাবে না। এদেশের মানুষ জুলাই সনদ বাস্তবায়ন করেই ঘরে ফিরে যাবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুল সালাম ভাইকে। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আলমগীর হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সবচেয়ে দায়িত্বশীল সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত জুলাই দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট আতিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকাল 5ই আগস্ট 36শে জুলাই, এই দিনে দীর্ঘ 17 বছরের স্বৈরা শাসক, ফেসিবাদ, গুম এবং গুণের খুনের রানী শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিল। সেই জুলাই আগস্টের আন্দোলনে যদি ছাত্র জনতার পাশাপাশি শ্রমিক জনতা অংশগ্রহণ না করত, তাহলে সেদিন সেই বিপ্লব এত সহজে হতো না। শুধু 24 নয়,
বাংলাদেশের যত আন্দোলন সংগ্রাম হয়েছে, রক্ত এবং জীবন দেওয়ার প্রথম সারিতে রয়েছে শ্রমজীবী মানুষ। আমরা দেখেছি জুলাই পরবর্তী সরকার গঠনের পরে তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক একটি শ্রম সংস্কার কমিটি গঠন করা হয়েছিল। সেই শ্রম সংস্কার কমিশন যে সুপারিশ করেছিলেন, সেই সুপারিশের আলোকে তত্ত্বাবধায়ক সরকার একটি অধ্যাদেশ জারি করেছিলেন শ্রম আইনের। কিন্তু আমরা খেয়াল করলাম এই সরকার নির্বাচিত হওয়ার পরে সেই অধ্যাদেশ কাটছাঁট করে আইনটাকে পাশ করা হলো। শুধুমাত্র শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে বাদ দিয়ে নতুন করে শ্রম আইন সংশোধন করা হলো। শুধু তাই নয়, আমরা লক্ষ্য করেছি জুলাই আগস্টের এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে আলাদা সচিবালয় ছিল, মন্ত্রণালয় করা হয়েছিল, বিচারপতিদের নিয়োগ ব্যবস্থার অধ্যাদেশ ছিল, মানবাধিকার কমিশন আলাদা অধ্যাদেশ ছিল। এই সব কিছু বাদ দিয়ে বিএনপি সরকার মূলত নতুন করে আবার ফ্যাসিবাদে ফিরে যাওয়ার চেষ্টা করছে। আমরা বলতে চাই, এদেশের মানুষ যতদিন থাকবে, যতদিন পদ্মা মেঘনা যমুনা থাকবে, ততদিন আর এদেশে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেওয়া যাবে না। আমরা বিশ্বাস করি যুগে যুগে সময়ে সময়ে সকল আন্দোলন সংগ্রামে যেমন শ্রমজীবী মানুষ রক্ত দিয়েছিল, আগামী দিনে যদি কোনো ডাক আসে, কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আসে, কোনো বিপ্লব গণঅভ্যুত্থানের ডাক আসে, বিগত দিনের মতো শ্রমজীবী মানুষ আবারও জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সম্মানিত ভাইরা, আজকে আমরা দেখেছি মূলত এই জুলাই বিপ্লব বা আমাদের যে সংগ্রাম হয়েছিল শুধু সরকার পরিবর্তন করার জন্য হয় নাই। আমরা চেয়েছিলাম রাষ্ট্রের পরিবর্তন, অবকাঠামোর পরিবর্তন, যে অবকাঠামো পরিবর্তন হলে নতুন করে আর ফ্যাসিবাদ আসতো না। কিন্তু সেই আশাবাদ ব্যক্ত হয় নাই। সেই আশাবাদ ব্যক্ত সেদিনই হবে, পূর্ণ হবে যেদিন জুলাই সনদ বাস্তবায়ন হবে। আমরা মনে করি জনগণ যে ভোট দিয়েছে এটি সংসদে নয়, রাজপথে এটা ফয়সালা হবে ইনশাআল্লাহ। আসুন আগামী দিনে আন্দোলন সংগ্রামে সবাই তৈরি থাকি। সবাইকে ধন্যবাদ। সম্মানিত ভাইরা, এখন भैया বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত জুলাই সনদ বাস্তবায়ন সহ আজকের শ্রমিক সমাবেশের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা, বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জনাব অ্যাডভোকেট আতিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতিবৃন্দ, শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, সংগ্রামী শ্রমিক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যেমন এক দিনে এখানে সমাবেশ করছি, যেদিন 24 ছিল অত্যন্ত বিভীষিকাময়, যেদিন ছিল বাংলাদেশের জন্য অত্যন্ত একটি টার্নিং পয়েন্ট। 24 এই দিন ছিল মানুষের শিহরণ জাগার দিন। আমরা আজকে দেখছি একটি গণতান্ত্রিক সরকারের দেশে বসার পর বাংলাদেশে যারা জুলাই আন্দোলন করে ফ্যাসিজমকে দেশ থেকে বিতাড়িত করেছিল, তাদের কাজ তারা স্বীকৃতি দিতে চাচ্ছে না। স্বীকৃতি কিভাবে আদায় করতে হয় এদেশের ছাত্র এবং শ্রমিক জনতা জানে, ঠিক কিনা? আপনাদের রিক্সা স্ট্যান্ড দখল শেষ, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের সাদাবাজি করে দখল শেষ। আজকের উপরে বিশ্ববিদ্যালয়ে গিয়ে উঠেছেন, হামলা করেছেন, সেখানে বেশিক্ষণ টিকতে পারেননি, বিতাড়িত হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত প্রতিনিধিদের গায়ে হাত তুলেছেন, জুলাই যোদ্ধাদেরকে রক্তাক্ত করছেন, শ্রমিকের জনতায় অতীত
আপনাদের সাথে ছিল, এমন থাকবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সকল শ্রমিকেরা এই ছাত্র জনতার সাথে থেকে জুলাই বিপ্লবের যে দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার সুফল 18 কোটি মানুষকে ভোগ করার সুযোগ করে দিতে হবে। আমরা প্রতিদিন দেখছি আজকে মেল, কল কারখানা, ইন্ডাস্ট্রি বন্ধ করে দিচ্ছেন। আপনাদের উদ্দেশ্য কি? আপনাদেরকে তো ওই ফাঁক থেকে আঙ্গুল নেড়ে নির্দেশ দিচ্ছে আর আপনারা কাজ করছেন। এভাবে করে মেল, কল কারখানা বন্ধ করে দিয়ে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের অধিকার নষ্ট করা যাবে না। আজকের ইউনিভার্সিটিগুলো দখল করে এদেশের শিক্ষা খাতকে নষ্ট করা যাবে না। চোরের ডাকাতি করে, ব্যাংক লুট করে এই দেশের অর্থ আর পাচার করা যাবে না। সুতরাং আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, ছাত্র শ্রমিকের জনতা আবার ঐক্য হলে এই জুলাই সনদ বাস্তবায়ন হবেই। আপনারাও আর ভালোভাবে টিকে থাকতে পারবেন না। আপনাদেরকে ওই ফাড়ো আর জায়গা দেওয়া হবে না। সুতরাং শিলং আর লন্ডন সবকিছু ব্যাহত হয়ে এদেশের মানুষের কাছে আপনারা মাটিতে দলিত মদিত হতে বাধ্য হবেন। তার পূর্বে আজকের শ্রমিক সমাবেশ থেকে শ্রমিক বন্ধন অনুরোধ করব, আপনাদের সবাই উদ্যোগ হোক, সকল দাবি দাওয়া মেনে সুশৃঙ্খল ভাবে এই দেশ পরিচালনা করে ছাত্র শ্রমজীবী মানুষ আপামর জনতার সকল অধিকার ফিরে দেন। তাহলে আপনারা ক্ষমতায় টিকে থাকা সহজ হবে, নচেত আপনাদের জন্য কঠিন হবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আগামী দিনে যে কোনো আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ কেন্দ্রীয় সহসভাপতি শ্রমিক নেতা মুজিবুর রহমান ভূঁইয়া ভাইকে। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা, পরিবহন শ্রমিক নেতা জনাব কবির আহমদ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। জুলাই অভ্যুত্থানে শ্রমিকের অবদান, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, অবাধ ট্রেড ইউনিয়ন করার দাবিতে আজকের এই শ্রমিক সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, এই দেশের শ্রমিক মেহনতি মানুষের আস্থার ঠিকানা অ্যাডভোকেট আতিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় মহানগরীর নেতৃবৃন্দ, উপস্থিত অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সমবেত সাংবাদিক বন্ধুগণ, আজকের এই শ্রমিক সমাবেশে উপস্থিত শ্রমজীবী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রমিক ভাই ও বন্ধুগণ, 36শে জুলাই আমাদেরকে শিখিয়েছে সকল অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এই 36শে জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছাত্র শ্রমিক জনতা যাদের জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে, আজকের এই শ্রমিক সমাবেশে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি রব্বুল আলামিন যাতে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সাথে সাথে স্মরণ করছি যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন,
এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি। প্রিয় শ্রমিক ভাই ও বন্ধুগণ, 2024 সালের 36 জুলাই এই দেশের মানুষের চিন্তা চেতনার এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। আজকে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে, আন্দোলন করতে শিখেছে, কারো রক্ত চক্ষুকে আর কেউ ভয় পায় না। আজকে একজন রিকশার ড্রাইভার, একজন পরিবহন শ্রমিক তার অধিকার নিয়ে কথা বলার অধিকার পেয়েছে। আজকে যারা এই অভ্যর্থনের মাধ্যমে বিদেশে পালিয়েছিলেন, দেশে আসার সুযোগ পেয়েছেন, আজকে তারা জুলাই অভ্যর্থনের সাথে তথা জুলাই শহীদদের সাথে, জুলাই আন্দোলনকারীদের সাথে বেঈমানি করছেন, গাদ্দারি করছেন, বিভিন্ন জায়গায় জুলাই সৈনিকদের প্রতি দলীয়ভাবে আঘাত করছেন। আমরা হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, অতীতের ফ্যাসিস্ট সরকার অত্যাচার, নির্যাতন, জুলুম চালিয়ে বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। 5ই আগস্ট জনগণের আন্দোলনে দ্বীপের রান্নাবাদ রেখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে যারা নতুন পেশিসে সারা সাজার অভিনয় করছেন, যারা নিজেদেরকে দামি ফেসিস্ট হিসাবে প্রকাশ করার চেষ্টা করছেন, আজকের এই শ্রমিক সমাবেশ থেকে সাবধান করে দিতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই। প্রধানমন্ত্রী তারেক সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের থাকার কথা ছিল লন্ডনে পালিয়ে ভারতের আশ্রয়ে। জুলাই বিপ্লবের কারণেই আপনারা দেশে আসার সুযোগ পেয়েছেন, আজকে মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। যাদের আন্দোলনের মাধ্যমে আপনারা দেশে আসার সুযোগ পেয়েছেন, তাদের সাথে গাদ্দারি করলে আবার এই দেশের মানুষ জেগে উঠবে। ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে আপনারা শুধু ক্ষমতা নয়, দেশ থেকেও পালিয়ে যেতে বাধ্য হবেন। তাই আজকের এই সমাবেশ থেকে শ্রমিক জনতা, ছাত্র সকলকে আহ্বান জানাতে চাই যে জুলাই আন্দোলন আমাদেরকে শিখিয়ে গিয়েছে অন্যায়ের প্রতিবাদ, অধিকার আদায়ের আন্দোলন। আগামী দিন বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে শ্রমিক জনতাকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের জানাতে হবে ইনশাআল্লাহ, ঐক্যবদ্ধ হয়ে আমরা জানাবো ইনশাআল্লাহ। এখন অনেকক্ষণ বক্তব্য শুনেছি, এখন আমরা একটা গান শুনবো। জুলাই শহরের উপরে একটা গান হবে, অনুপম শিল্পী গোষ্ঠী আমাদের সঙ্গীত শোনাবেন ইনশাআল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো 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 হ্যালো
24শে জুলাই গণঅভ্যুত্থানে অনেক মানুষ শহীদ হয়েছেন। শুধু এই শাহাদাতের লিস্ট 24 থেকে নয়, বরং স্বৈরাচারী হাসিনা যখন এই বাংলাদেশের ক্ষমতাসীন হয়েছিলেন, তারপর থেকেই আমাদের ভাইরা, আমাদের বোনেরা, আমাদের বাবারা, আমাদের চাচারা শহীদ হতে হতে এই লিস্ট এত দূর পর্যন্ত এসেছে। এ পর্যায়ে একটি গান পরিবেশন করছি, যে গানটি সকল শহীদদেরকে উৎসর্গ করে। মাগো তোর বুকের বাণী আসবে না, মাগো তোর বুকের বাণী কার আসবে না, বাহির দুয়ারে সে মা ডাকবে না, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, এমন ভুবনে মা আর ফিরবে না মা। পড়ার টেবিলটা দেখে রাখিস মা, সাথে তার যায় নামাজটা, যে খাতাটাতে দর্শে কোরআন ছিল প্রিয় সে ডায়েরিটা, খোদার টেবিলটা দেখে রাখিস মা, সাথে তার যায় নামাজটা, যে খাতাটাতে দর্শে কোরআন ছিল প্রিয় সে ডায়েরিটা, খোদার কথা মাগো পড়লে মনে তো, খোদার কথা মাগো পড়লে মনে তো, চোখের পানিতে মা বুক ভিজাস না ও মা, মাগো তোর বুকের মালিক আর আসবে না। ফজর নামাজ পড়ে বসতো কোরআন নিয়ে, করতো সুরে তেলাওয়াত, শত বাধার পরে দিত দিনের দাওয়াত, রাত্রি তার এই সাদাত, ধন্য মাগো তুমি, ধন্য তোমার জীবন, ধন্য মাগো তুমি, ধন্য তোমার জীবন, এমন খোকার মা আছে কয়জনা মা, মাগো তোর বুকের মালিক আর আসবে না। হয় না রামা তার জীবন নিয়েছে, নিতে পারেনি মা, কবর জীবনে খাওয়ার সময় তার আল্লাহ ভাঙাবে অভিমান, হয় না রামা তার জীবন নিয়েছে, নিতে পারেনি মা, কবর জীবনে খাওয়ার সময় তার আল্লাহ ভাঙাবে অভিমান, কাঁদিস না মায়ার দুঃখ করিস না, কাঁদিস না মায়ার দুঃখ করিস না, ওই জীবনে তোর খোকা কষ্ট হবে না ও মা, মাগো তোর বুকের মালিক আর আসবে না, বাহির দুয়ারে সে মা ডাকবে না, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, এমন ভুবনে মা আর ফিরবে না ও মা, চোখের পানিতে মা বুক ভেজাস না ও মা, এমন খোকার মা
আছে কয়জনার মা ওই জীবনে তোর খোকার কষ্ট হবে না ও মা। ধন্যবাদ সবাইকে। মারহাবা, আমাদের সুন্দর গান শোনালেন অনুপম শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি, কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব অধ্যাপক গোলাম রাব্বানী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد। সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যিনি আসছেন, হয়তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি চলে আসছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত প্রধান অতিথি, নেতৃবৃন্দ, আমার শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে এমন একটা দিন যেদিন মনে করলে আত্মা শিহরে ওঠে। আজকের বাংলাদেশের আকাশে বাতাসে পথে প্রান্তরে সবখানে যেন এক উত্তাল জনতা সেদিন স্বৈরশাসনের বিরুদ্ধে কথা বলছিল। সম্মানিত ভাইরা, সেদিন কত ভাই জীবন হারিয়েছে, কত বোন স্বামী হারিয়েছে, কত মা সন্ধ্যা হারিয়েছে, তা হিসাব করা কঠিন। বলতে পারবে আজকে যারা জীবন দিয়েছে, যারা পা হারিয়েছে, হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, কান হারিয়েছে, তারা চলে গেছে। কিন্তু 2 বছর পর আজ হিসাব করতে হবে আমরা কি জন্য জীবন দিয়েছিলাম আর কি পেয়েছি আমরা। সম্মানিত ভাইরা, আমরা যে জন্য জীবন দিয়েছিলাম তা কি পেয়েছি? আমরা যে জন্য কষ্ট করেছিলাম, হাত পা দিয়েছিলাম, তা কি খুঁজে পেয়েছি? আজকে মারা যে মা সন্তান দিয়েছিল, যে বাপ সন্তান দিয়েছিল, যে মা আর বাবার কোনো সন্তান পাবে না, তাদের স্বপ্ন কি বাস্তবায়িত হয়েছে? আমরা চেয়েছিলাম সন্ত্রাসমুক্ত সমাজ, চেয়েছিলাম আমরা চেয়েছিলাম চাঁদাবাদ মুক্ত সমাজ, আমরা চেয়েছিলাম দালালবাদ মুক্ত সমাজ, কিন্তু চাঁদাবাদ মুক্ত সমাজ, কিন্তু আমরা তা পাইনি। আমরা চেয়েছিলাম আমাদের শ্রমিকদের মুখে হাসি ফুটুক, আমরা চেয়েছিলাম আমাদের শ্রমিকদের স্ত্রী ছেলে মেয়েরা আরামে জীবনযাপন করুক, আমরা চেয়েছিলাম আমরা আমাদের কৃষক ভাইরা যে ফসল উৎপাদন করবে তার দাম পাবে, আমরা চেয়েছিলাম কৃষকেরা যা উৎপাদন করে তার দাম দিয়ে সমাজের যে অর্থনৈতিক যেমন সমৃদ্ধ করবে, নিজের পরিবেশকে সমৃদ্ধ করবে। দুর্ভাগ্য কোনটাই হয়নি। আমরা কি দেখছি আজকে? আজকে দেখছি 2 বছর আগে যে সব জিনিস দেখেছিলাম, আজকে 2 বছর পর সে জিনিসই দেখতে পাচ্ছি আমরা যে প্রতিটা আমাদের কোন একটি দল তাদের লোকেরাকে বসাচ্ছে, অন্য দলকে তারা পাত্তা দিচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে কলেজে বিশ্ববিদ্যালয়ে মারামারি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। সম্মানিত বন্ধুগণ, আমরা তাই বলতে চাই, অতীতে ফ্যাসিস্টরা যে আচরণ করেছে সে আচরণ করে আপনারা শুরু করেছেন। সুতরাং অতীতে যেভাবে বিদায় নিয়েছেন
বিশ্বাস করুন আপনাদেরকেও একইভাবে বিদায় নিতে হবে। সুতরাং আমি অনুরোধ করবো আপনাদের কাছে, আবেদন করবো আপনাদের কাছে যে আপনারা মেহরবানি করে অতীতের পথ বেছে নেবেন না। আজকে দুর্ভাগ্য হচ্ছে আমার জুলাই আন্দোলনের বিরুদ্ধে কিছু মানুষ বক্তব্য দিচ্ছে, আমার জুলাই আন্দোলনের বিরুদ্ধে কিছু লোক কথা বলছেন। বর্তমান সময় অনুরোধ করবো যারা কথা বলছেন তার গ্রেপ্তার করুন, তার মুখ বন্ধ করুন, তার বিচার করুন। আজকে আমি অনুরোধ করি আসলে সকলেই ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আবার সংগ্রাম করে এক অনিবার্য বিপ্লবের দিকে আমরা এগিয়ে যাই। সুখী সুন্দর সমাজ গড়বার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইয়েরা, এখন বক্তব্য রাখবেন আমাদের আজকের এই সমাবেশে উপস্থিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান। অধ্যাপক হারুনুর রশিদ খান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, উপস্থিত আজকের এই সম্মেলনের প্রধান অতিথি শ্রমিক কল্যাণ ফেডারেশনের একসময়ের সভাপতি জামায়াত ইসলামী বাংলাদেশের সম্মানিত মহাসচিব, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দ, উপস্থিত শ্রমজীবী মেহনতি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাংলাদেশের শতকরা 90 জন মুসলমান আল্লাহতে বিশ্বাস করে, মুসলমান রসুলে বিশ্বাস করে, মুসলমান শয়তানে বিশ্বাস করে না। কোরআনে পাকে আছে যে দল হইল দুইটা, শয়তানের দল আর আল্লাহর দল। তো আমরা আল্লাহর দল আছি যারা, তারা মসজিদে আজান দেই, তারা নামাজ পড়ি, আর সমাজের মধ্যে আল্লাহ রসুলের ওয়াজ করি। আর শয়তানের দল আর ফতুয়া বানাই লইছি, রাজনীতি করবে, হুজুরেরা করতে পারবে না, তাহলে হুজুরগুলি শেষ। রাজনীতি করবে কারা? ওর মধ্যে রিলিফ চুরি আছে, ওর মধ্যে গম চুরি আছে, ওর মধ্যে শয়তানি চুরি আছে। হুজুররা বলে যে ওটা করবে যারা রাজনীতি, দেশে রাজনৈতিক দল তারা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব করার জন্য নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহর দ্বীন প্রচার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, রাষ্ট্রীয় ক্ষমতার জন্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি 13 বছর রাজনীতিবিহীন ধর্ম প্রচার করেছেন। মাস ছাড়া আল্লাহ রাসূলের কপালে আর কিছু জুটে নাই। মদিনায় থেকে যখন হিজরত করেন, আল্লাহর কাছে মোনাজাত করেন যে আল্লাহ, এই 13 বছর আমি ধর্ম প্রচার করেছি, আমি কাফেরদের অত্যাচার নির্যাতন ছাড়া আর কিছুই পাই নাই। তার কারণ ধর্ম প্রচার করতে দিয়েছেন আমাকে, আর রাজনৈতিক ক্ষমতা দিয়েছেন আবু জাহেল আবুল হাবকে। আমি মদিনায় যাচ্ছি, ওয়াজআলনা মিনকুম আইম্মাতান ইয়াদউনা আলান নার, এই মদিনায় যাচ্ছি, আপনি দয়া করে আমাকে রাজনৈতিক ক্ষমতাও দেবেন। নবুয়ত দিয়েছেন, তার সাথে রাজনৈতিক ক্ষমতাও দেবেন। মদিনায় আল্লাহর রসুলকে
সেই রাজনৈতিক ক্ষমতা দিলেন, একটি রাষ্ট্র গঠন করেন, কোরআনের বিধান জারি করে প্রতিটি মানুষের মধ্যে শান্তির ব্যবস্থা করেছেন। আমরাও দেশে যদি শ্রমজীবী মানুষের কি অধিকার, দুনিয়ার কোন মানুষের ঘোষণা করার সেই অধিকার নাই। রিলিফ চোর, গমচোর, সন্ত্রাসীদের শ্রমজীবী মানুষের জন্য কল্যাণ করার কোন সুযোগ নাই। নিজেদের কল্যাণেই তারা ব্যস্ত, শ্রমিকদের কল্যাণ করবে কোত্থেকে? তাই আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন বৈষম্য বিরোধী নীতিমালা ঘোষণা করেছেন। আসুন আমরা বাংলাদেশের মুসলমান সেই নীতি কায়েম করি, কোনো বৈষম্য আর এদেশে থাকবে না। সেই নীতি কি? আল্লাহ রাসূল বলে গেছেন, মালিক তোমরা যা খাও ওই শ্রমিকের পেটটাও তোমাদের মতো, তোমাদের যা চাহিদা তাদের চাহিদাও তাই। তাই শ্রমিক যা খাবে, মালিক যা খাবে শ্রমিককে তাই খেতে দাও। মালিক যা পরিধান করবে শ্রমিককে তা পরিধান করতে দাও। মালিক যেই রকমের ঘরে থাকবে শ্রমিককে সেই রকমের ঘরে থাকার ব্যবস্থা করো। এর চাইতে সাম্য পৃথিবীতে আর কিছু হতে পারে? বাংলাদেশে আল্লাহ রাসূল সেইটা ভুলে গিয়ে আমরা রিলিফ চোর, গমচোর, সন্ত্রাসীদের কাছে শ্রম নিতে চাই। এর চাইতে ভালো শ্রম নীতি আর তারা দিতে পারবে না। আসুন বাংলাদেশে আমরা সবাই মিলে ইসলামী শ্রম নীতি কায়েম করি। দেখবেন বৈষম্যের জন্য আর কোনো মিছিল বের করতে হবে না, আর কোনো শ্রমিককে জীবন দিতে হবে না। প্রতিটি শ্রমজীবী মানুষ ঘরে বসে বসে তাদের অধিকার লাভ করতে পারবে। এখন শ্রমিকেরা অফিসারদের অফিসে যায়, বসের অফিসে নাই, সেখানে চেয়ার পায় না, দাঁড়িয়ে থাকো। আর আল্লাহ রাসূল বলেছেন, আমি যেখানে বসি শ্রমিককে সেখানেই বসতে দাও। আল্লাহ রাসূলের উটের পিঠে বেলালকে নিয়েছেন, ওসামাকে নিয়েছেন, জায়েদকে নিয়েছেন, প্রমাণ করে দিয়েছেন এই জায়েদ, ওসামা, বেলালের মধ্যে, আমি মুহাম্মদের মধ্যে কোনো পার্থক্য নাই। এই বৈষম্য কি আপনারা চান? এই শ্রমনীতি আসলে দেশে আমরা ইসলামী শ্রমনীতি কায়েম করি। আর যত ওয়াজ করেন, যত মিছিল করেন, এই সমস্ত নাপাকীদের দ্বারা, রিলিফ চোর, সন্ত্রাসী দ্বারা কোনদিন শ্রমিকদের কল্যাণ হতে পারে না। আসুন আমরা দেশে কোরআনের বিধান কায়েম করি। আল্লাহ রাসূলের বিধান যে নীতিমালা দিয়ে গেছে, যে শ্রমনীতি দিয়ে গেছে, সেই শ্রমনীতি আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করি। এবং সরকারকে বলি, ওই সমস্ত বাদ দিয়ে আপনি কোরআনের বিধান, রাসূলের আদর্শ, আপনারা তো বলেছিলেন মদিনার সনদ বাস্তবায়ন করবেন। ওই মদিনার সনদ বাস্তবায়ন, ওই চরিত্র আপনাদের নাই। আপনাদের তো রিলিফ চুরি আর গম চুরি আর সন্ত্রাসীদের চরিত্র। আসুন তওবা করে এই দেশে শতকরা 90 জন মুসলমান, এই দেশে আমরা ইসলামী শ্রমনীতি কায়েম করি। আপনাদেরকে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভাইয়েরা, ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন। আমরা তার কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব। এখন আমাদের মাঝে আরেকটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন অনুপম শিল্পী গোষ্ঠীর সদস্য ভাইয়েরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই এখনো হয়নি তো শেষ, এখনো কাটেনি কালো। জুলাই এখনো হয়নি তো শেষ, এখনো কাটেনি কালো। জেগে ওঠো ফের জিন্দা শহীদ, আনতে হবে যে আলো। এখনো কাটেনি কালো, আনতে হবে যে আলো।
জুলাই এখনো হয়নি তো শেষ, এখনো কাটেনি কালো। জুলাই এখনো হয়নি তো শেষ, এখনো কাটেনি কালো। জেগে ওঠো ফের জিন্দা শহীদ, আনতে হবে যে আলো। এখনো কাটেনি কালো, আনতে হবে যে আলো। আমাদের বুকে হাজি শরিয়ত, শহীদ তিতুর বাস। মুগ্ধ আসিম শান্ত সাই আমাদের নিঃশ্বাস। আমাদের বুকে হাজি শরিয়ত, শহীদ তিতুর বাস। মুগ্ধ আসিম শান্ত সাই আমাদের নিঃশ্বাস। তাদের মিছিল শামিল হয়েছি, তাদের মিছিল শামিল হয়েছি, শামিল হয়েছি। তাদের মিছিলে শামিল হয়েছি, শক্তি ভালো। আনতে হবে যে আলো। হে বিশ চোখ দিয়ে দাঁড়াই তাকাবে আমার বাংলাদেশ। লাল জুলাইয়ের সাহস বুকে করব তাদের শেষ। বিশ চোখ দিয়ে দাঁড়াই তাকাবে আমার বাংলাদেশ। লাল জুলাইয়ের সাহস বুকে করব তাদের শেষ। আমরা লড়েছি, লড়বো আবার, নেব না কো বিশ্রাম। দেশের জন্যে ক্লান্ত হব না, করে যাব সংগ্রাম। আমরা লড়েছি, লড়বো আবার, নেব না কো বিশ্রাম। দেশের প্রশ্নে ক্লান্ত হব না, করে যাব সংগ্রাম। নেই কোনো ঠাই স্বৈরাচারের, নেই কোনো ঠাই স্বৈরাচারের, নেই নেই নেই। নেই কোনো ঠাই স্বৈরাচারের, জুলুমে আগুন জ্বালো। আনতে হবে যে আলো। জুলাই এখনো হয়নি তো শেষ, এখনো কাটেনি কালো। জুলাই এখনো হয়নি তো শেষ, এখনো কাটেনি কালো। জেগে ওঠো ফের জিন্দা শহীদ, আনতে হবে যে আলো। এখনো কাটেনি কালো, আনতে হবে যে আলো। আনতে হবে যে আলো। আনতে হবে যে আলো। ধন্যবাদ সবাই। করছি যে গানটি ইতিমধ্যে খুবই পরিচিত হয়েছে। এখনো আমার কানে বাজে মীর মুগ্ধের মিঠা বলি। আবু সাইদের মায়া মুখ দেখি মনের দুয়ার খুলি। ওসামা সাগর রোদের আয়ন ভাবছি কতটা দামি। দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী বিদ্রোহী। তাদের জন্য হৃদয়ে আমার নেই আবেগের শেষ। যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। রাহাত নাই মাসিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে। শান্ত রাসেলের হৃদয়ে আছে বিপ্লবী গানা মেলে। ফায়াজের মার কান্নার আওয়াজ আসে যে আমার কানে। বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানে। কত শিশু প্রাণ ঝরে গেল আহা, আছে কি শোকের শেষ। যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। নারে তাকবীর, নারায়ে তাকবীর,
এখনো আমার কানে বাজে মীর মুগ্ধের মিঠা বলি, আবু সাইদের মায়া মুখ দেখি মনের দুয়ার খুলি। ওসামা সাগরের রোদের অয়ন ভাবছি কতটা দামি, দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী, তাদের জন্য হৃদয়ে আমার নেই আবেগের শেষ। যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। ছাত্র শ্রমিকের রক্ত দিয়েছে নারী, বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি। ছাত্র শ্রমিকের রক্ত দিয়েছে নারী, বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি। দলাদলি ভুলে কাঁধে কাঁধে রেগে এগিয়ে গিয়েছে যারা, তারা বিপ্লবী, তারা সম্মানী এনেছে ফাগুন ধারা। তারাই আসল লড়াকু দেশের চোখে মুখে বিরদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। ধন্যবাদ শিল্পী গোষ্ঠীর সম্মানিত সদস্য ভাইদের। প্রিয় ভাইরা, ইতিমধ্যে আমাদের মাঝে আপনারা দেখেছেন আজকের আমাদের এই শ্রমিক সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি তাকে তার গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশ জুলাই গণঅভ্যুত্থানের যারা শ্রমিক সহ যারা জীবন দিয়েছেন তাদের খুনিদের বিচার, গণভোটের গণরায়ের বাস্তবায়ন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, সকল শ্রেণী পেশার শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সহ সকল শিল্পকার দূর করার দাবিতে এই সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সংগ্রামী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, উপস্থিত সম্মানিত শ্রমিক নেতৃবৃন্দ, সমবেত শ্রমিক জনতা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রধান অতিথির বক্তব্য শুনব ইনশাআল্লাহ। 24 জুলাইয়ের যে গণ অভ্যুত্থান,
এই গণঅভ্যুত্থানে যদি শহীদ এবং আহতদের শ্রেণীবিন্যাস করা হয় তাহলে আনুপাতিক হারে সবচেয়ে বেশি শ্রমিক এবং আহতদের পরিমাণ হবে, সংখ্যা হবে, বা সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি হবে শ্রমিক জনগোষ্ঠী। আমরা ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, কোটা বিরোধী আন্দোলন ছিল, সে আন্দোলনের ধারাবাহিকতায় সরকারের জুলুম নির্যাতন নিষ্পেষণের প্রেক্ষিতে পরবর্তীতে আন্দোলনে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের পাশাপাশি অভিভাবক, শিক্ষক মণ্ডলী, কর্মকর্তা কর্মচারীরা সম্পৃক্ত হন। এই আন্দোলনের মাত্রা যত বাড়তে থাকে, নিপীড়ন এবং হত্যাকাণ্ড তত বাড়তে থাকে, এবং এই আন্দোলনে পর্যায়ক্রমে সকল শ্রেণী পেশার মানুষ সম্পৃক্ত হন। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, শ্রমিক জনগোষ্ঠী, তারা এই আন্দোলনের সাথে নিজেকে একাকার করে দিয়ে 24 ঘন্টা আন্দোলনকারীদের সাথে তারা মাঠে ছিলেন, ময়দানে ছিলেন, ভূমিকা পালন করেছেন, শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন এবং রাজপথে প্রতিরোধ গড়ে তুলেছেন এবং আন্দোলনকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য তারা তাদের আত্মত্যাগ করেছেন এবং কোরবানির ঐতিহাসিক নজরানা তারা পেশ করেছেন। আমি শ্রমিক কল্যাণ, শ্রমিক জনগোষ্ঠীকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে ছাত্রদের আন্দোলনের সাথে শ্রমিক জনগোষ্ঠী এভাবে একাকার হয়েই এই বিপ্লবকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে এবং 5ই আগস্ট গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। শেখ হাসিনা দলবল সহ দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছিলাম। শ্রমিকদের অধিকার কি প্রতিষ্ঠিত হয়েছিল? ন্যায্য মূল্য, শ্রমিকদের ন্যায্য মজুরি, সেদিকে নিশ্চিত করা গিয়েছে? যায়নি। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা গেছে? যায়নি। শ্রমিকদের বকেয়া বেতন, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের যে বকেয়া বেতন, ন্যায্য বেতন তো নেই, তারপরে বকেয়া যে বেতন সেটিও ঠিক মতো তারা পাচ্ছে না। আচ্ছা বলেন তো, 55 বছরের বাংলাদেশ, শ্রমিকদের ঘাম, শ্রম, রক্ত এবং হাজারো কষ্টের বিনিময়ে গোটা পৃথিবীর সভ্যতা দাঁড়িয়েছে। আমাদের বাংলাদেশ এই 54 বছরে যে উন্নয়ন, যে সভ্যতার বিকাশ, যে কাঠামোগত উন্নয়ন, আমরা সব বিবেচনা যদি একদম কৃষিক্ষেত্র থেকে শুরু করে কাঠামোগত উন্নয়ন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে শ্রমিকদের ছোঁয়া রয়েছে, তাদের রক্ত, ঘাম এবং শ্রমের সম্পৃক্ততা রয়েছে। প্রায় 35% শ্রমিক টোটাল জনগোষ্ঠীর, প্রায় 35% শ্রমিক। আর যদি আমরা অফিস, আদালত, পরিবার, গৃহকর্মী এগুলো ধরি, আসলে শ্রমিক আমরা সবাই। এরপরও একদম শ্রমিকের যে সংজ্ঞা, কায়িক পরিশ্রমের মাধ্যমে যারা জীবিকা উপার্জন করে বেঁচে থাকেন, তারাই হচ্ছে প্রকৃত অর্থে শ্রমিক। সেই শ্রমিকের সংখ্যা 50%-এরও বেশি। কিন্তু এই 55 বছরে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য, শ্রমিকদের নিপীড়ন বন্ধের জন্য, শ্রমের যে আইন সেটিকে সংস্কার করে আধুনিক এবং যুগোপযোগী করার জন্য কোনো সরকারই কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।
দুর্ভাগ্যজনক। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরও এই ধরনের কোনো বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়নি। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে, শ্রমিক মালিকের সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করছে, উৎপাদন বৃদ্ধি, শ্রমিক মালিকের সম্পর্ক উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং শ্রমিকদের অধিকার, মালিকদের অধিকার এবং সম্মান সমন্বিতভাবে ভারসাম্যপূর্ণভাবে এগিয়ে নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশের সামগ্রিক জীবনমানকে এগিয়ে নেওয়ার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ গ্রহণ করেন এই 5 মাসে শ্রমিকদের অধিকার নিয়ে বর্তমান সরকারের কোনো আলোচনার সূচনাও হয়নি। শ্রমিকদের নিরাপত্তা কোথায়? শ্রমিকদের চিকিৎসা কোথায়? আহত হলে, ক্ষতিগ্রস্ত হলে, বিপর্যস্ত হলে তাদের চিকিৎসা কোথায়? সেই চিকিৎসার ব্যবস্থা তাদের নেই। শ্রমিকদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে স্ব খাতে যেন তারা অবদান রাখতে পারেন, নিরাপদে ভূমিকা পালন করতে পারেন, দক্ষতার সাথে ভূমিকা পালন করতে পারেন। শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ধরনের কোনো নিয়মিত ধারাবাহিক প্রশিক্ষণের আমরা তেমন কোনো কর্মসূচি দেখি না। কেন নাই? যাদের শ্রম, ঘাম এবং জীবনের প্রতিটি মুহূর্ত এই সভ্যতা এবং উন্নয়নের কাঠামোর সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত, তাদের প্রতি অবহেলা কেন? সংগ্রামী ভাই বন্ধুগণ, যারা আন্দোলনে গিয়েছিলেন, যারা জীবন দিয়েছেন, যারা হয়তো জুলাই যোদ্ধা, তারা তাদের বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলেন, তাদের অধিকার চেয়েছিলেন, তারা ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ চেয়েছিলেন। এখনো কি বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে যে শ্রেণী বৈষম্য, সেটার চুলমাত্র কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। উত্তর হচ্ছে হয়নি। আমরা বৈষম্যহীন বাংলাদেশের জন্য লড়াই করেছি, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশের জন্য আমরা লড়াই করেছি, মেধাভিত্তিক সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য আমরা লড়াই করেছি, দলীয়করণের জন্য, চাঁদাবাজি করার জন্য, মানুষের অধিকার নষ্ট করার জন্য, সন্ত্রাস করার জন্য আমরা লড়াই করি নাই, আমরা জীবন দিই নাই। আপনারা জানেন আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি বর্তমান নির্বাচিত জিএসের উপরে নির্মমভাবে আক্রমণ পরিচালনা করা হয়েছে, ভিপির উপরে আক্রমণ করা হয়েছে। ছাত্র দলের সন্ত্রাসীরা এখানে ক্ষান্ত হয় নাই, হসপিটালে যারা ভর্তি হয়েছিল সেই হসপিটালে পর্যন্ত আক্রমণ করার জন্য তারা গিয়েছে। ইসলামী ছাত্র শিবিরের নম্রতা, ভদ্রতা, দেশকে শান্ত রাখার জন্য এই প্রচেষ্টা এবং উদ্যোগকে আপনারা যদি দুর্বলতা ভাবেন, তাহলে বোকার রাজ্যে বাস করছেন। এখনো সজাগ হন। ইসলামী ছাত্র শিবির ফ্যাসিবাদকে মোকাবেলা করে আজকের এই জায়গায় দাঁড়িয়ে আছে। ইসলামী ছাত্র শিবিরের সাথে এদেশের 18 কোটি মানুষের দোয়া আছে, ছাত্র সমাজের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং দোয়া রয়েছে। ইসলামী ছাত্র শিবিরকে দুর্বল ভাববেন না। আপনারা যে ঘটনা ঘটেছেন, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন, তাদের বিরুদ্ধে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ব্যবস্থা নিন, আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিন, আর না হলে পরবর্তী পরিস্থিতির জন্য ছাত্র দলকে প্রস্তুত থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছি, এই জন্যই তো আমরা বলছি আমরা ফ্যাসিবাদকে ফিরে আসতে দেব না। এই জন্য গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। ফ্যাসিবাদকে ফিরে আসতে দেব না। এই জন্য আমরা বলছি গণহত্যাকারী, খুনি যারা, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, দেরি করলে চলবে না।
প্রতিবেশী রাষ্ট্রকে খুশি করার জন্য নতুন নতুন চক্রান্ত এবং ষড়যন্ত্র করে বিচার প্রক্রিয়াকে ডিলে করার কোন চক্রান্তে দেশের জনগণ হতে দেবে না। আমরা আবার ফ্যাসিবাদকে আসতে দিতে চাই না। আমরা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, মানবিক, নিরাপদ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, শিক্ষা প্রতিষ্ঠান চাই এবং শ্রমবান্ধব আমরা পরিবেশ চাই। আর সেই জন্যই আমরা রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংস্কারের কথা বলেছি। গণভোটের গণরায় বাস্তবায়ন করা ছাড়া রাষ্ট্র সংস্কার হবে না, সংবিধান সংস্কার হবে না। জুলাইয়ের শহীদ যোদ্ধা এবং যারা জুলাই আন্দোলন করেছেন 18 কোটি মানুষ, তাদের যে আকাঙ্ক্ষা সেটি পূরণ হবে না। সুতরাং শ্রমিক জনগোষ্ঠী সহ সর্বস্তরের মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য জুলাইয়ের যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য গণভোটের গণরায় বাস্তবায়ন করে রাষ্ট্র এবং সংবিধান সংস্কার করে বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং এখানে বসবাসের একটি পরিবেশ নিশ্চিত করতে হবে এবং এর দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। বিএনপি কার কথাই জানি না, কাকে খুশি করার জন্য আমরা জানি না। 70% মানুষের আকাঙ্ক্ষা এবং মতামতকে পদদলিত করে গণভোটের গণরায় বাস্তবায়নের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সাথে তারা প্রচারণা করেছেন, বন্ধ করে দিয়েছেন। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা এটুকুই বলতে চাই এবং এটি শেষ কথা, বিএনপিকে আজ হোক কাল হোক গণভোটের গণরায় বাস্তবায়ন করে 70% মানুষের যে মতামত, সেই মতামতকে সম্মান দিয়েই সরকার পরিচালনা করতে হবে। পছন্দ মতো সরকার পরিচালনা করার সুযোগ এদেশের শ্রমিক জনগোষ্ঠী, ছাত্র, খেটে খাওয়া মানুষ সেই সুযোগ দেবে না এবং দেব না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি সাবেক জাতীয় সংসদের সম্মানিত সদস্য জনাব নুরুল ইসলাম বুলুল ভাইকে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই শ্রমিক সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি জনাব অ্যাডভোকেট আতিকুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থানে এদেশের শ্রমজীবী মানুষের আত্মত্যাগকে স্মরণ করা, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন, সমসংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, সকল পেশার শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন করার প্রতিবন্ধকতা দূরীকরণের প্রতিবাদে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগে আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সাবেক জাতীয় সংসদ সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা মিয়া গোলাম ফরোয়ার, মঞ্চে উপস্থিত আছেন আজকের এই শ্রমিক সমাবেশের বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল এমপি, মঞ্চে উপস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত শ্রমিক ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত মেহমানবৃন্দের প্রতি, যারা আজকে আমাদের আয়োজনে এসে আমাদের এই সমাবেশকে সফল করেছেন, সার্থক করেছেন। সম্মানিত শ্রমজীবী ভাই বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা জেনেছেন জুলাই অভ্যুত্থানে এদেশের ছাত্র সমাজের সাথে এদেশের খেটে হওয়া সমাজের মানুষেরাও
অবদান রেখেছিল। যেই কজন শহীদের গেজেট প্রকাশিত হয়েছে, আমরা সেখান থেকে খুঁজে দেখলাম সেই গেজেটের 35% 300 জন বিভিন্ন পেশার শ্রমিক জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন। যেই জুলাই অভ্যুত্থান ছিল বৈষম্যের বিরুদ্ধে, ছাত্র সমাজ যখন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল, সেই সময় সবচেয়ে বেশি বৈষম্যের থাকা এদেশের শ্রমিকরাও তারাও বসে থাকেনি। তারাও সে আন্দোলনকে সফল করার জন্য মাঠে নেমেছিল। তারাও সেদিন জীবনে বাজি রেখে লড়াই করে আন্দোলনকে তারা সফল করে তুলেছিল। কিন্তু আমরা দেখলাম জুলাই বিপ্লবের 2 বছর পার হতে চলছে, 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময় এখন 5 মাস চলছে। আমরা দেখলাম যেই বৈষম্যের বিরুদ্ধে বিপ্লব হয়েছে, এই দেশের 7.5 কোটি শ্রমিকরা এখন সকল ক্ষেত্রে বৈষম্যের শিকার। আমরা আজকে এখানে দাবি জানিয়েছি, অবিলম্বে যত পেশা আছে সকল পেশার শ্রমিকের ন্যূনতম মজুরি অবিলম্বে পূর্ণ নির্ধারণ করতে হবে। এদেশে 12,500 টাকার ন্যূনতম মজুরি দিয়ে এদেশের শ্রমিকের সত্যিকার সমস্যার সমাধান করা যাবে না। আমরা দাবি জানিয়েছি সমসংস্কার কমিশনের সুপারিশ। সরকার অনেক সংস্কার নিয়ে কথা বলে, এখন পর্যন্ত তারা নানাবিধ আমাদেরকে অফার দিচ্ছেন, ফ্যামিলি কার্ড বলছেন, কৃষক কার্ড বলছেন। আমরা এইসব কার্ড নামের প্রতারণা আমরা দেখতে চাই না। আমরা ন্যায্য অধিকার পেতে চাই। আমরা আমাদের সামাজিক মর্যাদা আমরা নিশ্চিত পেতে চাই। আমাদেরকে সামাজিক মর্যাদা না দিয়ে, আমাদেরকে জীবন ধারণের সঠিকভাবে সুযোগ না দিয়ে, আর আমাদের হাতে ফ্যামিলি কার্ডের মূলা জুড়াবেন, এটা আমরা শ্রমিকরা দেখতে চাই না। দ্বিতীয় কথা হচ্ছে, দাবি আছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। আমরা দেখলাম ফ্যাসিবাদের আমলে যে 15 বছরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে সেই ফ্যাসিবাদের দোসর শ্রমিক লীগরা একচেটিয়া নিয়ন্ত্রণ বিস্তার করেছিল। আমরা দেখলাম অভ্যুত্থান পরবর্তী সময়ে সেই ফ্যাসিবাদের দোসর শ্রমিক নেতাদের সাথে তাল মিলিয়ে বর্তমান ক্ষমতাসীন দলের শ্রমিক সংগঠন তারাও সরকারি প্রতিষ্ঠানে এক নায়কতান্ত্রিক তারা ট্রেড ইউনিয়ন করতে চাচ্ছেন। আমরা আইন সংশোধনে বলেছিলাম সকল জায়গায় কমপক্ষে 5টা ট্রেড ইউনিয়ন করতে হবে। আমরা মালিক শ্রমিক সরকার এক ছিলাম, কিন্তু আমরা দেখলাম এই সরকার জাতীয় সংসদে যে শ্রম আইনটি অনুমোদন করেছে, তাদের দলীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে, শ্রমিকের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তারা সেই 5-এর জায়গা তারা আবার 3টা ইউনিয়ন করে, যাতে করে নতুন কোন শ্রমিক সংগঠন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন করতে না পারে, তারা সেজন্য সে আইন পাস করেছে। আমরা বলবো অবিলম্বে এই আইনকে আপনাদেরকে সংশোধন করতে হবে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নতুন ট্রেড ইউনিয়ন করার সুযোগ না দিয়ে আপনাদের শ্রমিক সংগঠন শ্রমিকের উপরে জুলুম করবে, অন্যায় করবে, বদলি বাণিজ্য করবে, চাঁদাবাজি করবে, দখলবাজি করবে। নতুন বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা এই সুযোগ কাউকে দিব না। আমরা বলছি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হোক, শিল্প সেক্টর হোক, পরিবহন সেক্টর হোক, যদি কোনো ব্যক্তি, কোন দল, কোন শ্রমিক সংগঠন, কোন গোষ্ঠী, কোন নেতার নেতৃত্বে যদি বাংলাদেশের কোথাও শ্রমিকের উপরে জুলুম হয়, অন্যায় হয়, অবিচার হয়, আমরা বলছি সারা বাংলাদেশে জুলুম হবে যেখানে, প্রতিরোধ করে তোলা হবে সেখানে। আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন 15 বছর জুলুমে ছিলাম, কাজ করতে পারি নাই। এখন নতুন বাংলাদেশে আবার শ্রমিকের উপরে ট্রেড ইউনিয়নের নামে জুলুম করবেন, নিপীড়ন করবেন। আমরা তাকিয়ে তাকিয়ে দেখব নতুন বাংলাদেশে এটা আমরা কোথাও হতে দেব না। অবিলম্বে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন করার
অধিকার দিতে হবে। যদি কোনো সরকারি কর্মকর্তা, যদি কোনো প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি, যদি কোনো ট্রেড ইউনিয়ন অফিসের কর্মকর্তারা ট্রেড ইউনিয়ন কলা দিয়ে দলবাজি করেন, প্রয়োজনে আমরা সেই অফিস, সেই ভবন কেউ করব, আমরা দাবি আদায় করে ছাড়ব। শেষ দিকে বলতে চাই, জুলাই সনদ লেখা আছে না এখানে, ওনারা মুখে মুখে সংস্কারের কথা বলেন, আর তাদের গুন্ডা বাহিনী ছাত্র সংগঠনকে লেগিয়ে দিয়ে তারা বিশ্ববিদ্যালয় কেন্দ্র রক্ত দেওয়াচ্ছেন। এই সংস্কার আমরা দেখতে চাই না। বিএনপির মতো করে, তাদের মতো করে যে সংস্কারের টালবাহানা আপনারা করছেন, এই দেশের শ্রমিকরা আবার জীবন দিবে, তার বাহানা আমরা মেনে নেব না। অবিলম্বে আপনাদের শুভবুদ্ধির উদয় হোক আমরা আশা করি। গণভোটের রায়কে না মেনে আপনারা যেভাবে আমাদের কাছ থেকে কুসুম কুসুম আচরণ আশা করছেন, আমরা বিরোধী দল, আমাদের আমিরে জামাত বলেছেন দায়িত্বশীল বিরোধী দল আমরা আছি, যদি আপনারা আমাদেরকে শক্ত হতে বলেন, আমরা বলেছি দেশের যে কোনো যৌক্তিক আন্দোলনকে সফল করার জন্য আমরা শ্রমিকরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। সুতরাং দেশের যে কোনো কল্যাণে আসুন আগামী দিনে আমরা সচেতন হই, সজাগ হই, ঐক্যবদ্ধ হই, ইনশাআল্লাহ মজবুত, গতিশীল, শক্তিশালী ট্রেড ইউনিয়ন সংগ্রামের মধ্যে দিয়ে একদিকে শ্রমিকের অধিকার, আরেকদিকে রাষ্ট্রীয় অধিকার ফিরিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগে আয়োজিত আজকের এই শ্রমিকের সমাবেশে এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, শহীদ সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, মজলুমের জনতা, সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বক্তব্য রাখছেন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين। বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রিয় কাফেলা ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে 24-এর ঐতিহাসিক জুলাই ছাত্রগণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপনের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজকের এই আলোচনা সভা শ্রমিক সমাবেশের প্রিয়ভাজন সভাপতি, মঞ্চে অন্যতম বিশেষ অতিথি জনাব নুরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী জামাত ইসলামী দক্ষিণের সংগ্রামী আমির এবং নির্বাহী পরিষদের সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন ট্রেড ইউনিয়ন, সিবিএ, ফেডারেশন সহ বিভিন্ন পর্যায়ের আজকের এই সমাবেশে উপস্থিত প্রিয় শ্রমিক নেতৃবৃন্দ এবং প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন 1968 সালের 23শে মে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের শ্রমিক ময়দানে একমাত্র
শ্রমিকদের প্রকৃত অধিকার, শ্রমিকদের আইনি অধিকার, ট্রেড ইউনিয়নের অধিকার, তার ন্যায্য মজুরি, তার কাজের অধিকার, তার নিরাপত্তা, একটি আদর্শ শ্রম আইন, সবকিছুর সংগ্রামে সে 68 সাল থেকে আজ পর্যন্ত স্বাধীনতার পূর্বে এবং পরে সবসময়ই শ্রমিক জনতার পাশে সোচ্চার ছিল। অনেক চেষ্টা করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য, কিন্তু শ্রমিক কল্যাণ ফেডারেশনে আমাদের যারা পূর্বসূরি নেতৃবৃন্দ ছিলেন তাদের সমস্ত মেধা, ত্যাগ, শ্রম, তাদের অনেক কুরবানি দিয়ে আমাদের এই ইসলামী আদর্শের পতাকাবাহী শ্রমজীবী মানুষের সংগ্রামী কাফেলাকে আজ পর্যন্ত শ্রমিক শ্রেণীর সংগ্রামের জন্য বাঁচিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ, আজকের এই আলোচনা সভায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে যেহেতু আলোচনা সভা, নিশ্চয়ই স্মরণ করতে হয় এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশ বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের জন্য যারা জীবন দিয়েছেন, সহস্রাধিক শহীদ, প্রায় 30-40 হাজার জুলাই যোদ্ধা আহত, পঙ্গু, ক্ষতবিক্ষত, রক্তাক্ত, দেশে বিদেশে চিকিৎসাধীন, আর কোটি কোটি মানুষ যারা 17 বছরের ফ্যাসিবাদী, নিষ্ঠুর, বর্বর জুলুমতন্ত্রে যারা শোষিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, তাদের অপরিসীম ত্যাগের বিনিময়ে কিন্তু আজকের এই জুলাই অভ্যুত্থানটা সম্পন্ন হয়েছিল। তাদেরকে আমি আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে মঞ্জুর করুন। যারা বেঁচে থেকে আহত, কষ্ট পাচ্ছেন, শরীরে শত শত স্প্লিন্টার, বুলেট, রাতে ঘুমাতে পারেন না, যাদের কান্না, যাদের মায়ের চোখে পানি, স্ত্রীর চোখে পানি, সেই সব শোকাহত, বেদনাহত ভাইদের জন্য আমার সহানুভূতি, মা বোনদের জন্য সহানুভূতি, এবং আহতরা যেন আল্লাহ তাআলার খাস মেহেরবানিতে অবিলম্বে সুস্থ সক্ষম হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা নিজেদের চোখে যেন ভূমিকাটা রেখে যেতে পারেন, দেখে যেতে পারেন, আল্লাহর কাছে তার জন্য আমি দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, সংক্ষেপে 2-4টি কথা বলবো যেহেতু আসরের নামাজ আমাদের সামনে। প্রথম কথা হলো এই জুলাই গণ অভ্যুত্থানে যে এত লোক জীবন দিল, সেই গণ অভ্যুত্থানের জুলাইয়ের কি চেতনা, কি আকাঙ্ক্ষা, কি স্বপ্ন আমাদের ছিল? স্বপ্ন একটাই ছিল যে একটা বৈষম্যহীন রাষ্ট্র তারা বিনির্মাণ করতে চেয়েছিল। কি বলেন, ঠিক কিনা? আপনি বলতে পারেন জুলাইয়ের কনিষ্ঠ শহীদ জাবের ইব্রাহিম, আনাস, মেহেদি হাসান, এইরকম ছোট ছোট শিশু, হকার, শ্রমিক, মহিলা যারা জীবন দিয়েছে, এরা কি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, চাঁদাবাজ, মস্তান হক এই আন্দোলনে গিয়েছিল? রাজনৈতিক কোন উচ্চ অভিলাষ তাদের ছিল না। তারা চেয়েছিল, তারা চোখে দেখছিল যে ছাত্র জনতার অধিকারের জন্য রাজপথে যারা নেমেছে, শেখ হাসিনার বর্বর পেটোয়া বাহিনী নিষ্ঠুরভাবে তাদের দিকে কিভাবে গুলি করছে, মৃত লাশ পুড়িয়ে আগুনে ছাই করে দিচ্ছে, পুলিশের এপিসি কার থেকে লাশ ছুঁড়ে ফেলছে, হেলিকপ্টার দিয়ে একটা দেশের প্রধানমন্ত্রী সেই লোকদের, সেই দেশের মানুষদের গুলি করে হত্যা করছে। এগুলো দেখেই এইসব তরুণ, কিশোর, শিশুদের হৃদয় বিদ্রোহ করেছিল। বাপ মাকে সাথে নিয়ে তারা রাজপথে নেমেছে, গুলির সামনে তারা বুক পেতে দিয়েছে, তারা জীবন দিয়েছে। স্বপ্ন ছিল একটা দল ক্ষমতা থেকে বদলে যাবে, আর একটা দল ক্ষমতায় আসবে, এটা তাদের দেখার বিষয় ছিল না। সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন এমন একটা রাষ্ট্র যেখানে দলীয়করণ থাকবে না, ভিন্ন মতের দমনপীড়ন থাকবে না, দুর্নীতি থাকবে না, প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার কারণে সর্বস্তরে তার দলীয় লোকদের নিয়োগ করে ভিন্ন মতের নির্যাতন, নিপীড়ন, মামলা, হামলা, রিমান্ড, ক্রসফায়ার, আয়নাঘর, ফাঁসিতে ঝুলিয়ে বিরোধী দল মতকে শেষ করা হবে, সেই বাংলাদেশ তারা আর দেখতে চায়নি। এইসব নতুন বাংলাদেশের স্বপ্নে আমাদের সন্তানেরা জীবন দিয়েছিল। আমি যদি আজকে আপনাদের সামনে প্রশ্ন করি, জুলাই অভ্যুত্থানের 2 বছর পার হচ্ছে, 24-এর অভ্যুত্থান, আজকে 26। আমাদের এই শহীদ, আমাদের এই অস্ত্রসিক্ত মাদের, যারা বুলেট আর অসংখ্য স্প্লিটার নিয়ে রাতে ঘুম পড়তে পারে না,
তাদের জীবনের আশা আকাঙ্ক্ষার স্বপ্ন অনেকের তছনছ হয়ে গেছে। তাদের সে আশা কি 2 বছরে মনে হয় যে পূরণ হতে যাচ্ছে? যাচ্ছে না। বরং জুলাই বিপ্লবের যারা বেনিফিশিয়ারি, সুবিধাভোগী, ক্ষমতাশীল দল বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাইয়ের চেতনা তারা ভুলে যেতে বসেছে। এত লাশ, এত রক্ত, এত জুলুম, এত নির্যাতন, জুলাইয়ের এই চিত্র, এই রক্তাক্ত স্মৃতি আপনারা আমরা কি ভুলতে পেরেছি? আমাদের পক্ষে ভুলা সম্ভব নয়। এখনো সোশ্যাল মিডিয়ায় এই যে জুলাই উদযাপনের 2য় বার্ষিকীতে ছাত্র সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন রং তুলিতে, ছবিতে, পোস্টারে জুলাইয়ের যে প্রদর্শনীর আয়োজন করছে, অডিও ভিডিও, সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন যেসব দৃশ্য আমরা দেখি, চোখে পানি রাখা যায় না। হাসিনার পেটোয়া পুলিশ বাহিনী কিভাবে মিছিলের উপরে গুলি করছে, আমাদের সন্তানেরা বুক পেতে দিচ্ছে। এই অস্বাভাবিক চেতনা যারা ভুলে যায় ক্ষমতার মোহে, তাদেরকে বলতে হবে যে তারা আবার সেই ফ্যাসিবাদের পথেই হাঁটছে। মানুষ মনে করেছিল যারাই ক্ষমতায় আসবে জুলাইয়ের চেতনার ভিত্তিতে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা রাজপথে ছিলাম, সরকার পরিবর্তন হলো, একটি অন্তর্বর্তীকালীন সরকার আসলো, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সব দলের সাথে পরামর্শ করে সেই অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত নিল। এই বিদ্যমান রাষ্ট্র কাঠামো, এই ফ্যাসিবাদী সংবিধান, যে সংবিধান, যে রাষ্ট্র থাকে, নতুন নতুন হাসিনার জন্ম হবে, এই রাষ্ট্র কাঠামোকে বদলায় ফেলতে হবে। সেজন্যই তারা কিন্তু ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে 84টি সংস্কার প্রস্তাব অনুমোদন করলো যে এই 84টি সাংবিধানিক, রাজনৈতিক, প্রশাসনিক সংস্কারগুলো যদি মেনে নেওয়া হয় তাহলে এমন একটা বাংলাদেশ ইনশাআল্লাহ হবে, যারাই প্রধানমন্ত্রী হবে, যারাই ক্ষমতায় হবে, তারা আর স্বৈরাচারী, ফ্যাসিবাদী, দুর্নীতিবাজ হতে পারবে না। এই আইনি পরিবর্তনের জন্যই এটা করা হয়েছিল। সেটার নামই ছিল জুলাই চার্টার, সেটার নাম ছিল জুলাই সনদ। মনে আছে আপনাদের? 2025 সালের 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সব রাজনৈতিক দল যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম এক জায়গায় বসে সেই 84টি সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছিলাম। মনে আছে কিনা বলেন? সেখানে বিএনপি ছিল না, বিএনপির 2 জন ছিল, সব দলের 2 জন ছিল, জামাত ইসলামীরও 2 জন ছিল। নির্বাচনের পরে ক্ষমতায় এসে সংখ্যাগরিষ্ঠতার জোরে এখন তারা বলছে আমরা গণভোট মানি না। জুলাই সনদে যে 84টি ব্যাপারে ঐক্যমত্য কমিশন সংবিধান সংস্কারের প্রস্তাব, রাষ্ট্র সংস্কারের প্রস্তাব অনুমোদন করে গণভোটে দিয়ে দিল যে এইটার আইনি ভিত্তির জন্য একটা রেফারেন্ডাম, গণভোট প্রয়োজন। আমরাই শুধু পরিবর্তনের প্রস্তাব দিলে তো হবে না, জনগণ কি বলে? 70% মানুষ ভোটে সেই 84টি সংস্কার প্রস্তাবের পক্ষে হা ভোট দিয়ে সেই জুলাই সনদকে অনুমোদন করেছে। কি বলেন, ঠিক কিনা? এখন ওনারা বলতেছেন ক্ষমতায় গিয়ে এটা সংবিধান বিরোধী, এই রাষ্ট্রপতির আদেশ অবৈধ, এই সংবিধান সংস্কার পরিষদের শপথ সংবিধানে নাই। আরে বাবা, সংবিধানে নাই মানে? পার্লামেন্টে দাঁড়িয়ে বড় বড় সংবিধানের ব্যাখ্যা আপনারা দেন। 2025 সালের 13ই নভেম্বর একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে, রাষ্ট্রপতির আদেশ। আদেশটা ছিল সংবিধান সংস্কার আদেশ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হয়েছিল। সেই একই আদেশে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন, গণভোট হবে, একটা সংবিধান সংস্কার পরিষদ হবে, এমপিরা ওই পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন, 30 দিনের মধ্যে পরিষদের অধিবেশন ডাকবেন, 84টি এই সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করবেন। এই ব্যাপারে 2025 সালের 13ই নভেম্বর একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি হয়েছিল। সেটাই হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এটাও একটা আইন। সালাউদ্দিন সাহেব বলে এটা সংবিধান বিরোধী। না, আপনি দেখেন বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 152, 152 অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে, কোন অর্ডিন্যান্স, কোন রাষ্ট্রপতির আদেশ, কোন অ্যাক্ট যা জারি করা হবে
যখন পার্লামেন্ট থাকবে না, অন্তর্বর্তীকালীন সরকার সময় জারিকৃত সমস্ত আদেশ এবং অধ্যাদেশ সেটাও বাংলাদেশে আইন হিসেবে গণ্য হবে, সংবিধানের 152 ধারাতে আছে। উনি বলেন না এটা আইন না, এ আদেশ রাষ্ট্রপতি দিতে পারেন না, এ শপথ সংবিধানে নাই, এ গণভোট সংবিধানে নেই। আজব ব্যাপার। একই দিনে আপনার জাতীয় ভোট আর গণভোট হলো, সেই ভোটেই আপনি নির্বাচিত হয়ে এমপি হলেন, মন্ত্রী হলেন, প্রধানমন্ত্রী হলেন, একটা মানলেন আর গণভোটটা মানলেন না। কি বলেন? একই মায়ের পেটের দুইটা বাচ্চা হয়েছে, যমজ হয় না মানুষের? একসাথে দুইটা সন্তানের জন্ম, এক সন্তানকে অস্বীকার করে আর এক সন্তানকে স্বীকার করে, এ কিরকম বাপ? আমাদের আমিরে জামাত বিরোধী দলীয় নেতা পার্লামেন্টে সুন্দর উদাহরণ দিয়েছেন যে একটা মানে আর একটা মানে না, জাতীয় ভোট মানে আর গণভোট মানে না। তার উদাহরণ দিয়েছেন, একই ডেক্সিতে গোশত রান্না হয়েছে, গোশতটা খাবে, ঝোলটা খাবে না। তার কোনো জবাব সরকারি দল দিতে পারেনি। আপনি একই প্রেসিডেন্সিয়াল অর্ডারে অনুষ্ঠিত নির্বাচনে এমপি হলেন, প্রধানমন্ত্রী হলেন, পার্লামেন্ট হলো, সরকার হলো, সেটা আপনি মানলেন, সেই আদেশের ভিত্তিতে গণভোটকে আপনি অস্বীকার করেন। তো এই আদেশ যদি অস্বীকার করার অর্থ হলো আপনার পার্লামেন্টকে অস্বীকার করলেন, নিজে এমপিত্ব মন্ত্রিত্বকে আপনি অস্বীকার করলেন। ওইটা যদি অবৈধ হয় তো এটাও অবৈধ হবে না? অবৈধ হবে। বিএনপি এখন জুলাইয়ের চেতনা ভুলতে বসেছে, কারণ ওই 84টি সংস্কার প্রস্তাবের অন্তত 12টা সাংবিধানিক এমন মৌলিক পরিবর্তনকে তারা ভিন্ন মত পোষণ করেছে, নোট অফ ডিসেন্ট দিয়ে বলেছে এটা তারা মানতে চায় না। প্রধানমন্ত্রী অসীম ক্ষমতা, কেয়ারটেকার সরকারের চিফ, আপিলের ডিভিশনের জাস্টিস, আপার হাউজে পিআর পদ্ধতি, অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, আর্টিকেল 70, সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদ, বিসিএস পরীক্ষা যে চাকরির জন্য আমাদের ছেলেরা কোটা না বেধার আন্দোলন করেছে, সেখানে সংস্কার কমিশন বলেছে পাবলিক সার্ভিস কমিশনে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় আছে, প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি করে পিএসসি বানাবেন, অ্যান্টি কারাপশন কমিশন বানাবেন। ঐক্যমত্য কমিশন বলছে না, তা হবে না, সরকারি দল এবং বিরোধী দল এবং মাঝখানে জুডিশিয়ারি এবং অন্য একটা সংস্থা বা সার্চ কমিটির মধ্য দিয়ে এই সব সমস্ত সাংবিধানিক পদ পূরণ করা হবে। বিএনপি সেখানে না বলেছে। তারা বলছে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা থাকতে হবে, তা নাহলে দেশ কি করে চলবে। তার অর্থ হলো এখনকার সংবিধানে আছে প্রধানমন্ত্রী যা বলবে রাষ্ট্রপতিকে ইশারা করলেই উনি প্রজ্ঞাপন জারি করে দেবেন। তিনি বিসিএস পরীক্ষায় পিএসসির মাধ্যমে হয় তার চেয়ারম্যান প্রধানমন্ত্রীর মতো লোক হবে। ছাত্রলীগের ক্যাডাররা সরকারি সমস্ত চাকরির জায়গায় বসে গিয়েছে এই দলীয় পদে পিএসসির চেয়ারম্যানরা ছিল বলে। একটা দেশের সংবিধান এবং রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস হয়ে যায় সেখানে যদি দলীয় লোকেরা থাকে। উনারা বিএনপি এখানে ভিন্ন মত পোষণ করেছেন। এই জন্য উনারা শুভঙ্করের ফাঁকি দিয়ে বলেন আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানব। অর্থ হচ্ছে জুলাই সনদের 84টি জায়গায় যে ঐক্যমতের কথা তার এই 12-14টা মৌলিক সাংবিধানিক পরিবর্তনকে ওখানেই তারা লিখে দিয়েছে। এটা তারা নোট অফ ডিসেন্ট, ভিন্ন মত, এটা তারা মানে না। এই জন্য ওইগুলো বাদ দিয়ে তারা মানতে চায়। এই জন্য লক্ষ্য করে দেখবেন এই জুলাই সনদের ভিত্তিতে যে গণভোটটা হয়েছে সেই গণভোটে কিন্তু কোনো ভিন্ন মত নেই, নোট অফ ডিসেন্ট নেই। ওই 84টি ঐক্যমতের বিষয়ের ভিত্তিতে গণভোটের ব্যালটে 4টে প্রশ্ন দেওয়া হয়েছিল। খেয়াল আছে আপনাদের? 4টে প্রশ্নের মধ্যেই সমস্ত সাংবিধানিক পরিবর্তনের সার বস্তু দিয়ে বলা হয়েছে এই সব সাংবিধানিক পরিবর্তন যদি চান আপনারা হা বলুন। আপনারা সবাই হা বলেছি না? তার অর্থ হলো জুলাই সনদে ভিন্ন মত আছে, নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু গণভোটের ব্যালটে কোনো নোট অফ ডিসেন্ট নাই, ভিন্ন মত নাই। পুরো 84টি বিষয়ে সাংবিধানিক পরিবর্তনের মধ্য দিয়ে 70% লোক হা ভোট দিয়েছে। ফলে এই হা ভোটের মাধ্যমে বিএনপির নোট অফ ডিসেন্ট ভিন্ন মত খারিজ করে দিয়ে 84টি ঐক্যমতের বিষয়ে গোটা জাতি সমর্থন ঘোষণা করেছে। এজন্য ওরা দেখবে জুলাই সনদের ভিন্ন মত বাদ দিয়ে মানবে কথা বলে, কিন্তু একদিনও তাদের কোনো মন্ত্রী, মিনিস্টার, এমপিরা বলে নাই যে আমরা গণভোটের রায়কে মেনে নেব। এ কথা কি কোনোদিন বলেছে? তা গণভোটে তো আপনারা ভোট দিয়েছেন হাতে। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, সালাউদ্দিন সাহেব,
ওনারা 12 ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে, আমরা তো দেখলাম টেলিভিশনে, ভোট কেন্দ্রে গেছিল না এবং হাতে ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করেছে না, শেষের দিকে করেছে, প্রথম প্রথম কথা বলে না, পরে যখন সমালোচনা হলো তখন একদিন তারেক রহমান সাহেব বললেন হ্যাঁ আপনারা হাতে ভোট দেন, মনে আছে আপনাদের? আচ্ছা ঠিক আছে, দেরিতে হলেও তো আপনি কবুল বলছেন, তো সে কবুল বলার পরে ভোট আপনি হাতে দিয়েছেন। দেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার কথাকে আমরা বিশ্বাস করি যে আপনি জনগণকে হাতে দিতে বলেছেন, আপনিও হাতে ভোট দিয়েছেন। তাহলে আপনি যে হাতে ভোট দিলেন, তো হাতে ভোট দেওয়ার অর্থ হলো নোট অফ ডিসেন্ট বিপ্লব ছাড়াই 84টি প্রস্তাবে আপনি একমত হয়ে গেছেন। এখন আপনি আপনার দেওয়া হা ভোটকে ইগনোর করবেন, অস্বীকার করবেন? এটা কি দ্বিচারিতা? বলে হা ভোট যদি মানেন তাহলে সংবিধান সংস্কার পরিষদের বৈঠক 30 দিনে ডাকেননি, অন্যায় করেছেন। শপথ নেননি, অন্যায় করেছেন। এখনো জুলাই সনদ মানেননি, এখন অন্যায় করেছেন, আইন ভঙ্গ করেছেন। এই জন্য শ্রম সংস্কার কমিশনের রিপোর্টটা যে বাস্তবায়ন দাবি শ্রমিক কল্যাণ করে, এই কমিশন কেন 6টি সংস্কার কমিশন যে গভর্নমেন্ট করেছিল একটা বাস্তবায়ন হবে না যদি জুলাই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা না হয়। এই জন্য আমি কথা এইভাবে বলতে চাই শ্রমিক সমাবেশের মাধ্যমে দেশবাসীর কাছে, যে বিএনপি এখন এই গণভোটকে এড়িয়ে তারা এখন তাদের মতো করে ওই ভিন্ন মতগুলো বাদ দিয়ে সংবিধানের ছোট ছোট কিছু সংশোধন করে একটা পার্লামেন্টে বিশেষ কমিটি গঠন করে সংবিধানটাকে সংশোধন করতে চায়। কিন্তু আমাদের বিরোধী দলের নেতা বলেছেন নো, আমাদের কথা হচ্ছে সংশোধন নয় সংস্কার। কি বলেন? সংশোধন নয় সংস্কার। সংশোধন মানে ছোটখাটো কিছু ভাষা, বাক্য, শব্দ, দু একটা লাইন আপনি পাল্টাবেন। আর সংস্কার মানে রাষ্ট্রের সংবিধানের মৌলিক কাঠামো, গোটা স্ট্রাকচার, গোটা ফিলোসফিকে পরিবর্তন করে জুলাইয়ের চেতনার ভিত্তিতে কর্তৃত্ববাদী শাসন এবং দলীয় শাসনকে উৎখাত হয়ে যায় এমন একটা সংবিধান নতুন করে বানাইতে হবে। দ্যাট ইজ কল্ড রিফর্ম। তার অর্থই হচ্ছে সংস্কার। এই জন্য বিএনপি ভেজাল বাঁধাইছে 2 আর 2 4টা শব্দে। আমি ভালো করে বলে দিই জনগণকে, শ্রমিক সমাজকে এটা বুঝাইতে হবে। একটা হচ্ছে গণভোট আর জুলাই সনদ, মনে রাখেন, গণভোট আর জুলাই সনদ। আর একটা হচ্ছে সংশোধন আর সংস্কার, মনে থাকবে? 2 আর 2 4 জোড়া শব্দ, গণভোট আর জুলাই সনদ, এদিকে সংশোধন আর সংস্কার। ওনারা গণভোট মানবেন না, ভিন্ন মত বাদ দিয়ে জুলাই সনদ মানবেন, সেই কথা বলা একটা শুভঙ্করের ফাঁকি। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্যই তো গণভোট হয়েছে, বলে আপনি গণভোটকে কেন মানবেন না? আর আপনি সংস্কারের ব্যাপারে বিএনপির যে 31 দফার কথা প্রায় বলে না, আমাদের 31 দফার প্রস্তাব ক্ষমতা আসার আগের থেকে প্রচার করছে। আপনারা পড়ে দেখবেন, গুগলে সার্চ দেবেন। 31 দফার প্রথম দফা হলো, 1 নম্বরে বলা হচ্ছে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে তখন আমরা সংবিধান সংস্কার কমিশন গঠন করে সংবিধানকে সংস্কার করব। তাহলে আপনার 31 দফার প্রথম দফাই হলো সংবিধান সংস্কার। এখন সংস্কার বলেন না কেন, সংশোধন বলেন কেন? এই সংস্কার বাদ দিয়ে সংশোধন আর গণভোট বাদ দিয়ে জুলাই সনদ, এই 2 কথার মধ্যে ভেজাল বাঁধাইয়া জনগণকে বিভ্রান্ত করে চায়, গোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমরা বলেছি বাঙালিকে আর এত ভুল বোঝানো যাবে না, বাঙালি আর বোকা নেই। যে বাঙালি 1 সাগর রক্ত দিয়ে জুলাই সনদ তৈরি করতে পেরেছে, পার্লামেন্টে আপনি এই জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় মানার জন্য সংবিধান সংস্কার পরিষদের সভা ডাকুন, পরিষদের সদস্য হিসেবে শপথ নিন এবং গণভোটের রায় কার্যকর করুন। এখনো সময় আছে, পার্লামেন্টে 30 দিন তো আপনি ট্রেন মিস করেছেন, তবু পার্লামেন্ট এসে বলেন যে আমার ভুল হয়ে গেছে। প্রথমে স্টেশনে উঠতে পারেন, মাঝখানে একটু থামাই দিয়ে আমাদের বিরোধী নেতাকে বলেন যে আমরা এখন একটু সংস্কারের ট্রেনে উঠতে চাই, আমরা গাড়ি থামাই, দরকারে আপনাকে উঠায় নেব। নতুন বিশেষ কমিটি করে সংবিধানকে আপনি জুলাই সনদের ভিত্তিতে সংস্কার করেন, এখনো সময় আছে। আমরা চাই রাজনৈতিক বিতর্ক, সাংবিধানিক বিতর্ক, সংঘাত, সহিংসতা, রাজপথের আন্দোলন বাদ দিয়ে পার্লামেন্টে এটার সংস্কার হোক। কি বলেন, ঠিক কিনা? যদি পার্লামেন্টে এই রাজনৈতিক বিতর্ক নিষ্পত্তি করেন তো ভালো। জাতির সংঘাত, সহিংসতা এবং রাজনৈতিক হিংস্রতা, হটকারিতা, উত্তেজনা, ভাঙচুর, জ্বালাও পোড়াও, হরতাল, ধর্মঘটের বাজে সংস্কৃতি থেকে আমরা দেশকে বাঁচাতে চাই। তাহলে পার্লামেন্টে আপনি নিষ্পত্তি করুন। তা যদি না করেন
তাহলে আমরা তো, আপনারা 70% ভোটের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবেন, কিন্তু আমরা যারা আমাদের পক্ষে বিরোধী দল জামাত 11 দল শ্রমিক কল্যাণ, আমাদের পক্ষে 70% লোকের সাথে বেইমানি করা সম্ভব নয়। সেই কারণে পার্লামেন্টে যদি এই গণভোটের রায় কার্যকর করার জন্য সংবিধান সংস্কারের ব্যবস্থা না নিতে পারেন, তাহলে 70% মানুষের সাথে রাজপথে এটার সমাধান ছাড়া আমাদের আর কাছে কোনো সমাধান নাই। প্রয়োজনে আমরা রাজপথে নিষ্পত্তি করব। কর্তৃত্ববাদী শাসনের দিকে ওনারা যেতে চায়। 31 দফার 9ম দফায় ওনারা বলেছেন ক্ষমতায় যেতে পারলে সংকীর্ণ দলীয়করণের ঊর্ধ্বে উঠে সকল সরকারি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সমস্ত সংস্থায় আমরা আমাদের নিয়োগ প্রক্রিয়া পুনর্গঠন করব। 5 মাস হয়ে পারছে, দলীয়করণ কিরকম দেখছেন তো? দেখেন নাই? সমস্ত জেলা পরিষদে, সিটি কর্পোরেশনে, পৌরসভায়, গুরুত্বপূর্ণ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সব ছাত্র দল বিএনপির সিনিয়র সব নেতাদেরকে নিয়োগ দিয়ে ফেলছে। বিশ্ববিদ্যালয়গুলোতে দলবাজ বিএনপি করা লোকদেরকে ভিসি বানিয়েছে। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ঢাকা আলিয়া, ঢাকা কলেজে একযোগে হামলা করা হয়েছে কেন? সূত্র হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন দলবাজ ভিসিকে নিয়োগ করা হয়েছে। সেই ভিসি ছাত্র দলকে উস্কে দিয়ে শিবিরের নির্বাচিত জিএসকে হামলা করে লোকদেরকে আহত করেছে, হাসপাতালে গিয়েছে, সেখানে হাসপাতালে তারা হামলে পড়েছে। কোন প্রতিষ্ঠানে যদি দলবাজ লোক নিয়োগ করা হয়, জাতি ধীরে ধীরে শেষ হয়ে যাবে। ফলে বিএনপি জুলাই সনদ থেকেও ফিরে যাচ্ছে, তাদের ঘোষিত 31 দফা থেকেও তারা মুখ ফিরিয়ে নিয়েছে। তারা আওয়ামী লীগের ফাঁসিবাদের মতো দলীয়করণের দিকে তারা চলে গেল। টকশোতে, রাজনীতিতে যারা জামাত ইসলামীকে বেশি গালিগালাজ করতে পারে, মিথ্যা ন্যারেটিভ তৈরি করে সরকারের তেলবাজি করতে পারে, চামচামি করতে পারে, বিভিন্ন পদে চাকরি আর পোস্টিং আর প্রমোশনের জন্য লেখাপড়া আর ইন্টারভিউর দরকার নাই। ছাত্রদল বিএনপির একটা পোস্ট হোল্ড করলেই তিনি পদোন্নতি পেয়ে যাবেন। দেখেন না, টকশোজীবীরা, কয়েকজন বুদ্ধিজীবী টকশোজীবী সমস্ত পুলাপানের মতো, কি বলবো, এমন এমন ভাষা, অশ্লীল শব্দ ব্যবহার করে। আমরা জীবনে আমাদের মা বাবার কাছে এই সমস্ত ভাষা শব্দ শিখিনি, তারা টকশোতে বসে করে। আর মনে হয় প্রধানমন্ত্রী বলছে তুমি চালায় যাও, যত জামাতের বিরুদ্ধে বলবা তোমার তত প্রমোশন হবে। সরকারি চাকরি পাওয়ার জন্য ছাত্র দল করা, বিএনপি করা, জামাতকে গালি দেওয়াই হলো যোগ্যতা, লেখাপড়া ইন্টারভিউর আর দরকার নাই। ভাই, এই জুলাই সনদ বাস্তবায়ন না হতে দিলে এই দেশটা 5 মাসে যা হয়েছে, বিদ্যুতের দাম, গ্যাস সংকট, দ্রব্য মূল্য, মা বোনদের হাড়ি জ্বলছে না, কি সংকট আছে কিনা বলেন? মির্জা ফখরুল ভাইকে তো ধন্যবাদ দিতে হয়। উনি কয়েকদিন আগে কইছে যে 5 মাস হয়েছে, দেশের তেমন কোনো পরিবর্তন আমরা করতে পারি না, যে ঘুষ দুর্নীতি আকাম সব ঠিকই আছে। পেপারে দেখেন নাই? তো ধন্যবাদ 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 মহাসচিবকে, সত্য কথাটা স্বীকার করছেন। ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। সকালবেলায় সারা দিনটা কেমন যাবে বোঝা যায়, যায় কিনা বলেন? 5 বছরের 5 মাসেই আপনি যখন স্বীকার করে গেছেন, যদি না পারেন এত দলীয়করণ, সব বিশ্ববিদ্যালয় শান্তিপূর্ণ ছিল। কালকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আপনারা হামলা করেছেন। রাজনীতিতে এই সংস্কৃতি আমরা গড়ে তুলতে চেয়েছিলাম যে রাজনৈতিক বিতর্ক হোক, ঝগড়া হোক, পার্লামেন্টে হোক, বক্তব্য হোক, কিন্তু কেউ যেন কার উপরে শারীরিক হামলা আক্রমণ না করে। আমরা তো সেই ব্যাড ট্র্যাডিশন থেকে, কালচার থেকে ফিরে আসতেছিলাম, নাকি বলেন? আবার ক্যাম্পাসে রক্ত ঝরিয়ে আওয়ামী ফ্যাসিবাদের লেলিয়ে দেওয়া পান্ডাদের মতো আবারও ছাত্র দলকে আপনারা লেলিয়ে দিচ্ছেন। ফলে এই সংবিধান সংশোধন করে দলীয়করণ, দুর্নীতিবাজ এবং মেধা ছাড়া সন্ত্রাসী যোগ্যতার ভিত্তিতে লোক নিয়োগ হলেই দেশ আবার ওই আওয়ামী ফ্যাসিবাদের দিকে কিন্তু ধাবিত হবে। আপনারা কি সেই সুযোগ দেবেন? আজকের এই শ্রমিক সমাবেশে শ্রমিকদের ন্যায্য মজুরি, ট্রেড ইউনিয়নের অধিকার, শ্রম সংস্কারের কমিশন, এর সবটা বাস্তবায়ন করতে গেলে প্রথম শর্ত হচ্ছে 1 সাগর রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হয়েছে, সে গণরায়কে কার্যকর করতে হবে। আমরা পার্লামেন্টে এখনো সময় আছে। আমাদের বিরোধী দলের নেতা বলেছেন গণভোট কার্যকর করার প্রশ্নে 1 চুলও আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। আপনারা মেনে নেন, আমরা সহিংসতা, সন্ত্রাস, হটকারিতা, জ্বালাও পোড়ার দিকে যেতে চাই না। যদি না করেন
তাহলে আমাদের রাজপথ ছাড়া কি আর কোনো উপায় আছে? আমরা তো বেইমানি করতে পারবো না। পাবলিক বলবে 70% ভোট দিয়েছিলাম, জুলাইয়ের রক্তের বিনিময়ে একটা নতুন বাংলাদেশ, তোমরাও বেইমানি করেছো। আমরা কোনো জবাব দিতে পারবো? এই জন্য মেনে নেন, তা না হলে আগামীকাল 5 তারিখ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে শীর্ষ নেতারা সমাবেশের ডাক দিয়েছেন। আপনাদের পক্ষ থেকে কোনো আশ্বাস না পেলে আগামী কালকে আবার বৃহত্তর কর্মসূচি আমাদের শীর্ষ নেতারা ঘোষণা করবেন। দেশ সংগ্রামে আমরা সম্পৃক্ত করবো ইনশাআল্লাহ। মানতে চাইছিলেন না এক সময়, কিন্তু সেটাই মানছেন, নিজেরাই পার্লামেন্ট করে আইন করে আপনাদেরকে মানতে হয়েছে। আমাদের আমিরে জামাত বলেছেন এটাও একসময় মানবেন, তো ইজ্জতের সাথে মানেন, জাতির কাছে স্মরণীয় হয়ে থাকেন। আপনার আম্মাজান কেয়ারটেকার সরকার মেনে জাতির কাছে স্মরণীয় হয়ে আছেন। আপনার পিতা বহুদলীয় গণতন্ত্র এনে জাতির কাছে স্মরণীয় হয়ে আছেন। আপনিও জুলাই সনদ মেনে এখনো জাতির কাছে সম্মানিত হতে পারেন, কিন্তু তার বিপথে হাঁটলে উই হ্যাভ নো অল্টারনেটিভ ওয়ে। আমাদেরকে 70% মানুষকে নিয়ে রাজপথেই নামতে হবে। সেই সমাধান ইনশাআল্লাহ হবে। আসুন, পার্লামেন্টের বিতর্ক পার্লামেন্টে রাখুন, রাজপথে ঠেলে দিয়েন না। আমরা সংঘাতের দিকে যেতে চাই না। আজকে সারা ঢাকায় কলেজে যে সংঘাত ছড়িয়ে দিয়েছেন, এটা খুব খারাপ আলামত। ছাত্র দলকে সংযত করুন। একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত জিএসকে কিভাবে হত্যার চেষ্টা করে তার মাথায় আঘাত করে রক্তাক্ত করা হয়েছে, সে এখন হসপিটালে। আমরা জানি না তার কি অবস্থা। একবারও আপনারা নিন্দা করলেন না। এই দলবাজ ভিসিকে এখান থেকে অপসারণ করান, আর বড় বড় পদে সব দলবাজ লোক লাগাচ্ছেন। মির্জা ফখরুল ভাই আবার বলছে কি, এই প্রশ্ন যখন করা হচ্ছে যে দলীয় লোক নিয়োগ দিচ্ছেন কেন, মিডিয়াতে আসছে, বলে যে হ্যাঁ আমরা এখন সরকারে আছি, তো আমরা আমাদের লোক দেবো না তো কাদের লোক দেব? শিক্ষিত লোক, রাজনীতির পড় খাওয়া মানুষের কাছে এই কথা কি মানায়? ফখরুল ভাই, তাহলে আওয়ামী লীগের কি দোষ ছিল? উনারাও তো সরকারই ছিল, তাই উনাকে মস্তানগুলো বসাইছিল। তাই তো শুধু দলের নাম পাল্টে গেছে, চরিত্র একই আছে। এছাড়া আমরা আর কি বলবো? আসুন, শ্রমিক কল্যাণ ফেডারেশনকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের সংগ্রাম ইসলামী শ্রমনীতির সংগ্রাম, কিন্তু এটা রাষ্ট্রের সাংবিধানিক নতুন রাষ্ট্র বিনির্মাণের সাংবিধানিক সংস্কার ছাড়া শ্রম কমিশনের সংস্কারও কিন্তু বাস্তবায়ন হবে না। ফলে ইসলামী শ্রমনীতির সংগ্রাম আর রাষ্ট্র সংস্কারের সংগ্রাম আর ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম এক এবং অভিন্ন সংগ্রাম হিসেবে আমাদের রাজপথে থাকতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, সকল জুলাই যোদ্ধা, জুলাই শহীদদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ।